আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, দারুল মুত্তাকিন ফাউন্ডেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দেখব তোমাদের পদার্থবিজ্ঞান বোর্ড প্রশ্ন, রাজশাহী বোর্ড 2024। দেখো দেখো প্রথম প্রশ্নে আছে বাল্ক মডুলাসের একক কি? বাল্ক মডুলাসের একক কি? তো বাল্ক মডুলাস কি? এটা হচ্ছে আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্ক। ঠিক আছে, আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্ক। তোমরা এই বাল্ক মডুলাস বা আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্ক, এটা সূত্র কি জানো? আয়তন পীড়ন বা আয়তন বিকৃতি না? স্থিতিস্থাপক গুণাঙ্ক দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে ক্ষেত্রফল বা আয়তন। হ্যাঁ, এটাতে সবই উপরে পীড়ন বা বিকৃতি। শুধুমাত্র আয়তনের ক্ষেত্রে কি আয়তন পীড়ন পীড়ন বা আয়তন বিকৃতি, এরকমই তো হয়। ঠিক আছে, তো আয়তন বিকৃতির কি কোনো একক আছে? আয়তন বিকৃতি, তুমি এই আয়তন বিকৃতি হবে হচ্ছে গিয়ে ডেল ভি বাই ভি। ঠিক আছে, এই আয়তনের তুলনায় আয়তনের পরিবর্তন কতটুকু, দুই পাশে যেহেতু আয়তনের রাশি, বিকৃতির কোনো একক থাকবে না। পীড়ন হচ্ছে বল পি। ঠিক আছে, পীড়নের প্রতিকপি চাপ, বল না, পীড়ন হচ্ছে চাপ। চাপের একক কি? নিউটন পার মিটার স্কোয়ার। এরকমই তো হয় পীড়নের একক, পি কলস এফ বাই এ, এরকম না? পীড়ন ইকলস কি? এফ বাই এ। তো এটা হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, তো উত্তর হবে কি? নিউটন পার মিটার স্কোয়ার। তারপরের প্রশ্ন দেখো, উদ্দীপকটি লক্ষ্য করো এবং 2 ও 3 নং প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, 3 নং প্রশ্ন নিচে আছে। ঠিক আছে, আমরা এই জায়গা থেকে দেখি একটু কি কি বলে। দেখো এই জায়গাতে বলছে উদ্দীপকটি লক্ষ্য করে এবং 2 ও 3 নং প্রশ্নের উত্তর দাও। আর 1 ইকস 2 ওহম, আর 1 কত? 2 ওহম, আর 3 3 ওহম, আর 3 4 ওহম, আর 4 7 ওহম। বর্তনীটির তুল্য রোধ কত? তুল্য রোধ তুমি যদি এই জায়গা থেকে হিসাব করো, এই দুইটা আছে কি? এই দুইটা আছে শ্রেণীতে, 3 আর 4 যোগ করলে হয় 7। ঠিক আছে, আবার 7, এই 7 এইটুকু, এইটুকু তুমি যদি আলাদা করো, এইটুকু আর এই রুটটুকু কি সম্পূর্ণ যে শ্রেণীতে করছো, এইটা হচ্ছে সমান্তরালে আছে। তাইলে সমান্তরালে থাকলে কি হবে? যেহেতু দুই পাশে একই ধরনের রোধ আছে, 7 7, তাইলে এটার অর্ধেক করো, 3.5। তাইলে 3.5 এই সম্পূর্ণটা রোধ হবে। এবং আর 1 এটা কত হবে? অর্থাৎ এই পুরোটুকু রোধ হবে কত? তুমি ওই সূত্র দিয়ে করে দেখতে পারো, 3.5ই হবে, 3.5। তুমি এটা কিভাবে করবা? যে যদি এরকম সমান সংখ্যক রোধ থাকে, ধরো এরকম 2টা থাকুক, 3টা থাকুক, 4টা থাকুক, অসুবিধা নাই। ধরো এই জায়গাতে 6 6 6 আছে, তাহলে কি? যদি একই ধরনের রোধ থাকে তাহলে তোমার কাজ হয়েছে এই রোধ যা আছে এটাকে যতগুলো রোধ আছে তত দিয়ে ভাগ করা, অর্থাৎ 6/3। যেহেতু 2টা রোধ আছে, 2টাতেই কত? 2টাতেই 7 আছে, 7 7। আমি কি করছি? 7 আর 7, যেহেতু 2টাতেই সমান্তরাল আছে তাহলে 7/2, 3.5। তাহলে 3.5 আর 1 শ্রেণীতে আছে 2, যোগ করলে কত? 5.5। যে উত্তর হবে কি? খ নম্বর, 5.5। তারপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, 3 নং প্রশ্নে কি বলছে? 3 নং প্রশ্নে বলছে R2 ও R4 এর তড়িৎ প্রবাহ একই কি? R2 এবং R4 এর তড়িৎ প্রবাহ একই কি? R2 এটা, R4 এটা, অর্থাৎ এই রোধ এবং এই রোধ। তোমাদের প্রথমে দেখে মনে হতে পারে যে এইটুকুতে যে আই যাবে, এইটুকুতে যে আই যাবে, এটা ভিন্ন হবে। কিন্তু তোমরা যদি আরেকটু খেয়াল করো, এই সম্পূর্ণ রোধ বা এই ছোট বর্তনীটুকুর তুল্য রোধ হচ্ছে 7, এটাও 7। এই জন্য কি এটা একই পরিমাণের তড়িৎ প্রবাহ পরিবাহিত হবে। ঠিক আছে, যদি ভিন্ন থাকতো তাহলে কি মানটা ডিফারেন্স হতো। যেহেতু দুই পাশে একই পরিমাণ রোধ, সেহেতু কি আই সমান পরিমাণে যাবে। আই এই জায়গাতেও যা যাবে, এই জায়গাতেও কি তাই যাবে। ঠিক আছে, সরি এখানে 1 দিই। আচ্ছা, তোমরা বুঝে নিতে পারো। এরপরে 2 নং অপশনে কি বলছে? R3 এর বিভব পার্থক্য R2 এর বিভব পার্থক্য অপেক্ষা বেশি। আমি এগুলো একটু মুছে নিই, তাহলে তোমরা একটু ভালো করে বুঝতে পারবা।
দেখো কি বলছে, R3 এর বিভব পার্থক্য। R3 মানে এই রোধটুকু, আর R2 মানে এই রোধটুকু। আমরা জানি কি বিভব তো শ্রেণীতে পরিবর্তিত হয়, অর্থাৎ এই জায়গাতে তুমি যেই বিভব পাবা এই জায়গাতে তুমি অন্য বিভব পাবা। এই জায়গায় যদি একটা ড্যাশ দাও, এই জায়গায় দুইটা, মানে বিভব পার্থক্যের কি পতন শ্রেণী বর্তনীতে হয়। ঠিক আছে, তাহলে এটাও সঠিক, একও সঠিক, দুইও সঠিক। R1 এর ক্ষমতা কত? R1 এর ক্ষমতা আমরা একটা সূত্র জানতাম না, W cos PT cos I square RT equals V IT equals V square by RT equals VQ, এরকম সূত্র ছিল। তুমি যদি এই জায়গা থেকে ক্ষমতা বের করতে যাও তাইলে তুমি এই সূত্রটা বাছাই করতে পারো, P cos, বা এইটাও বাছাই করতে পারো। এটা আমরা যদি বাছাই করি, এটা I স্কোয়ার R, তো এই জায়গাতে R যেহেতু R1 এর জন্য বলছে, তাহলে সূত্রটা কি হবে? I স্কোয়ার R1। তো তুমি যদি I স্কোয়ার R1 এর মান বের করো তাহলে কি বের হয়ে যাবে? I স্কোয়ার কি V স্কোয়ার বাই I cos V বাই R, তাহলে V স্কোয়ার বাই R স্কোয়ার, এটা মেইন R, মানে তুমি এর আগে যেই তুল্য রোধ পাইছিলা। ঠিক আছে, এবং V এই জায়গাতে কি ই হিসেবে কাজ করতেছে, ইন্টু কি R1, R1 কত 2, তুমি যদি এটা করো V কত 11 স্কোয়ার বাই R হচ্ছে গিয়ে 5.5 পাওয়া গেছিল, 5.5 স্কোয়ার ইন্টু কি 2, এটা তুমি যদি করো দেখবা 8 আসে। তো এটাও কি সঠিক, অর্থাৎ সঠিক উত্তর 1, 2 ও 3। তারপরে দেখো 4 নং এ কি বলছে, পদার্থের অভ্যন্তরস্থ অণুগুলোর গতিশক্তি কিরূপে প্রকাশ পায়? পদার্থের অভ্যন্তরস্থ অণুগুলোর গতিশক্তি কিরূপে প্রকাশ পায়? তাপ শক্তি রূপে। হ্যাঁ, তুমি যদি হচ্ছে গিয়ে গতিশক্তি বাড়িয়ে দাও তাহলে কি তাপ হিসেবে সেটা নির্গমন হবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা 5 নং প্রশ্নে কি বলছে, সুরযুক্ত শব্দের তীক্ষ্ণতা দিয়ে একই প্রাবল্যের খাদ্যের সুর ও চড়া সুরের মধ্যে পার্থক্য বোঝা যায়। হ্যাঁ, একই প্রাবল্যের খাদ্যের সুর এবং চড়া সুর বোঝা যায় তীক্ষ্ণতা দিয়ে। উৎসের কম্পাঙ্কের উপর নির্ভর করে, কম্পাঙ্কের উপর নির্ভর করে কি তীক্ষ্ণতা দিয়ে শব্দের পার্থক্য বোঝা যায়। হ্যাঁ, এটাও, অর্থাৎ উত্তর হবে কত 1, 2 ও 3। চলো আমরা পরবর্তী প্রশ্নগুলোতে চলে যাই। দেখো শিক্ষার্থী বন্ধুরা 6 নং প্রশ্নে কি বলছে, 50 কুলম চার্জ হতে 20 সেন্টিমিটার দূরে কোনো বস্তুতে প্রাবল্য কত? আমরা কি জানি প্রাবল্যের সূত্র কি? প্রাবল্যের প্রতীক হচ্ছে ই। কি এর সূত্র হচ্ছে E ইকুয়ালস সি কিউ বাই ডি স্কোয়ার। সি কত 9 ইন্টু 10 টু দ্য পাওয়ার 9 ইন্টু কি সির মান গেল, কিউ এর মান হচ্ছে 50 কুলম, আর ডি কত 20 সেন্টিমিটারে, যদি মিটারে নাও তাহলে 100 দিয়ে ভাগ করো, 0.2 চলে আসবে, এটা কি স্কোয়ার। তো তুমি যদি এটা করো তাহলে উত্তর পাবো কত? এটাতে তুমি দেখবা উত্তর আসে 1.125 ইন্টু 10 টু দ্য পাওয়ার 13 নিউটন পার কুলম। ঠিক আছে, এরকম উত্তর আসবে। তারপরে দেখো 7 নং এ কি বলছে, 7 নং এ বলছে মাইক্রোফোনের বিপরীত কাজ কোনটি? মাইক্রোফোন, এটা দিয়ে কি শব্দ তুমি গ্রহণ করো। ঠিক আছে, এবং এর বিপরীত কাজ স্পিকার, শব্দ প্রেরণ করা হয়, বা শব্দ বিদ্যুৎ শক্তি থেকে শব্দ শক্তিতে, এবং মাইক্রোফোন কি করে শব্দ শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি বা সিগন্যালে পরিণত করে। স্পিকার তৈরিতে কোনটি অব্যবহৃত হয়? স্পিকার তৈরিতে ডায়াফ্রাম ব্যবহৃত হয়, তড়িৎ চুম্বকও ব্যবহৃত হয়, স্থির চুম্বকও ব্যবহৃত হয়, আর্মেচার কি ব্যবহৃত হয় না। ঠিক আছে, দেখো শিক্ষার্থী বন্ধুরা 9 নং প্রশ্নে কি বলছে, এই জায়গাতে একটা গ্রাফ দেয়া আছে। তো এই জায়গা থেকে হচ্ছে কি বরফ থেকে পানিতে রূপান্তর হওয়ার যে একটা গ্রাফ, চিত্রে বিসি অংশের প্রয়োজনীয় তাপ কত? বিসি অংশ দেখো তো, বিসি এই জায়গাতে সময় 2 মিনিট, তারপরে 8 মিনিট। তো এই জায়গাতে তুমি যদি প্রয়োজনীয় তাপ ওই কিউ, কিউ এর একটা সূত্র আছে এরকম, কিউ ইকুয়ালস এম এস ডেল থেটা। এটা হচ্ছে যদি হচ্ছে গিয়ে অবস্থার না, মানে তাপের পরিবর্তন হয়, যে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে ওই সময় এই সূত্র খাটে। তাছাড়া কি এম এল এফ এবং এম এল ভি এই সূত্র ইউজ করা হয়। ঠিক আছে, আশা করি তোমাদের মনে থাকবে। তো এম এস ডেল থিটা, এম এল এফ, এম এল ভি। এম এল ভি হচ্ছে এই তরল থেকে বাষ্প হওয়ার ক্ষেত্রে। ঠিক আছে, এবং এম এল এফ হচ্ছে বরফ থেকে পানি হওয়ার ক্ষেত্রে, এবং এম এল ভি হচ্ছে তরল থেকে বাষ্প হওয়ার ক্ষেত্রে। এল এফ এর মান কত? আমরা যদি এটা বের করি, কিউ ইকুয়ালস
এম এল এফ। এম কত? 200 গ্রাম। 200 গ্রাম মানে 0.2 কেজি ইন্টু এল এফ, এটা হচ্ছে 334000। ঠিক আছে, এটা যদি তুমি হিসাব করো তাহলে কত আসবে? এটা আসবে হচ্ছে গিয়ে এই যে 6680। এই উত্তরটা হবে ঘ নাম্বার। তোমরা এটা ক্যালকুলেট করে দেখতে পারো। ঠিক আছে, এরপরে দেখো 10 নং প্রশ্নে কি বলছে। লেখচিত্র অনুযায়ী বিসি ও ডিই অংশের তাপমাত্রার পার্থক্য সমান বিসি এবং ডিই। বিসি কি? এইটুকু হচ্ছে 0 - 0 পরিবর্তন, যেটা এই জায়গাতেও কি সেম, পরিবর্তন হয় নাই। তাহলে পার্থক্য কি? সমান। পার্থক্য চাইছে, তাপমাত্রা কিন্তু না। তারপরে 2 নং অপশনে বলছে এবি অংশে প্রয়োজনীয় তাপ 2100 জুল। এবি অংশে প্রয়োজনীয় তাপ 2100 জুল কি? দেখি একটু হিসাব করে। এবি অংশের প্রয়োজনীয় তাপ কত? এবি অংশের প্রয়োজনীয় তাপ কিউ ইকুয়ালস এম এস ডেল থেটা। এম এর মান কত? এম এর মান হচ্ছে 0.2 কেজি। 0.2 ইন্টু এস এর মান 2100। বরফের হচ্ছে কি আপেক্ষিক সুপ্ত তাপ। ঠিক আছে, এস কি? আপেক্ষিক সুপ্ত তাপ। এবং ডেল থেটার পরিমাণ কত? 5 ডিগ্রি। এটা যদি তুমি হিসাব করো তাহলে এটা যদি তুমি ক্যালকুলেট করো, এই দশমিকের জন্য 0 কেটে দাও, 5 2 2 2 কাটা। ঠিক আছে, থাকে হচ্ছে 2100। এটা কি হয়েছে? এবি অংশের প্রয়োজনীয় তাপ কত? 2100। তারপরে 3 নং অপশনে বলছে বরফ গলা পানিতে পরিণত হতে 6 মিনিট সময় লাগে। বরফ গলা পানি, এই জায়গাতে এসে কি বরফ গলা পানিতে পরিণত হয় 8 মিনিট সময় লাগে মোট, কিন্তু এখানে দিচ্ছে 6, অর্থাৎ এটা কি ভুল। অর্থাৎ উত্তর হবে কি 1 ও 2। চলো পরবর্তী প্রশ্নে চলে যায়। দেখো শিক্ষার্থী বন্ধুরা, 11 নং প্রশ্নে কি বলছে? 11 নং প্রশ্নে বলছে উপরের লেন্সটির ক্ষমতা কত? ক্ষমতা সূত্র কি? পি ইকুয়ালস 1/f। তো এফ এর মান কত? 1/f। এই সি পর্যন্ত হচ্ছে 100 সেন্টিমিটার। তাহলে এফ পর্যন্ত কত হবে? এফ পর্যন্ত হবে 50 সেন্টিমিটার। 50 সেন্টিমিটারকে তুমি যদি ভাঙো তাহলে কি 50/100 সেন্টিমিটার। বা কি বলতে পারি, তুমি যদি এটা এখানে লিখে দাও এফ 50/100। ঠিক আছে, এটা তুমি যদি ক্যালকুলেট করো আসে হচ্ছে 2 ডায়াপ্টার। কিন্তু এই জায়গাতে এই লেন্সটা কি উত্তল না অবতল? অবতল লেন্স। অবতল লেন্সের ক্ষেত্রে এটা মাইনাস হবে। ঠিক আছে, তাহলে কি -2 ডায়াপ্টার উত্তর হবে। নিচের কোনটি সঠিক? 12 নং প্রশ্নে দেখো, গ্যাসকে চাপ দিলে গলনাঙ্ক কমে। গ্যাসের কি গলনাঙ্ক আছে? বরফের হয় গলনাঙ্ক। ঠিক আছে, তাহলে এটা ভুল। চাপ বৃদ্ধির সাথে তাপমাত্রা বৃদ্ধির সম্পর্ক নেই। না, চাপ বৃদ্ধির সাথে তাপমাত্রা বৃদ্ধির সম্পর্ক আছে, কিন্তু চাপ বৃদ্ধি করলে কি তাপমাত্রা বৃদ্ধি পায়। তাহলে এটাও কি ভুল। বরফের চাপ দিলে গলনাঙ্ক বেড়ে যায়। তাহলে এই দুইটা অপশন একটু কনফিউজিং। চতুর্থটা যদি পড়ো, তরলে চাপ বেশি হলে স্ফুটনাঙ্ক বাড়ে। তোমাদেরকে মনে রাখার জন্য আমি একটা ছন্দ দিতেছি এরকম, বরফে চাপে গলন কমে, বরফে স্ফুটন বাড়ে কুকারে। বাড়ে কুকারে। ঠিক আছে, এটা একটু ব্যতিক্রম টাইপের। চাপে গলন কিন্তু কমে যায় বরফের। বরফকে চাপ দিলে গলনাঙ্ক বেড়ে যায় না, এটা কমে যায়। তাহলে এটাও কি ভুল। তাহলে সঠিক উত্তর হবে কি ঘ, তরলে চাপ দিলে স্ফুটন কি বা স্ফুটনাঙ্ক বেড়ে যায়। স্ফুটনাঙ্ক বাড়ে বা স্ফুটন বাড়ে কি কুকারে। কুকারে তো তরলই থাকে। তো উত্তর হবে কি ঘ নাম্বার। চলো তার পরবর্তী প্রশ্নে চলে যায়। দেখো শিক্ষার্থী বন্ধুরা, 13 নং প্রশ্নে বলছে কোনটি লব্ধ রাশি? কোনটি লব্ধ রাশি? দেখো আমরা যেই একটা সূত্র পড়ছিলাম, সূত্র না একটা ছন্দ, এম কে জি এস এ কে ক্যান্ডেলা মোল। ঠিক আছে, এই কয়েকটা কি মৌলিক রাশি, তাছাড়া সবই কি লব্ধ রাশি। তো দেখো, তাপ পদার্থের পরিমাণ মোল, এটা মৌলিক রাশি। দীপন তীব্রতা ক্যান্ডেল, এটা কি মৌলিক রাশি। তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ার, এটাও মৌলিক রাশি। তাহলে থেকে যায় কি তাপ, এটা কি এটা হচ্ছে লব্ধ রাশি। তারপরে 14 নং প্রশ্নে কি বলছে দেখো তো, শক্তির সবচেয়ে সাধারণ রূপ কোনটি? যান্ত্রিক শক্তি সবচেয়ে কি সাধারণ রূপ। সবচেয়ে সাধারণ রূপ যান্ত্রিক শক্তি। তুমি চাইলেই একটা যান্ত্রিক শক্তি তৈরি করতে পারবা। তুমি একটা ধাক্কা দিবা, যান্ত্রিক শক্তি হবে। ঠিক আছে, কিন্তু তাপ শক্তি, আলোক শক্তি, সৌরশক্তি এগুলো কি যান্ত্রিক শক্তির থেকে একটু কমপ্লিকেটেড।
তারপর দেখো বলছে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত 15 নম্বরে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ত্বরণ বনাম সময়ের লেখচিত্র। ত্বরণ কি? ত্বরণ কি কখন চেঞ্জ হয়? খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে ত্বরণ কি সবসময় সেম থাকে? সময় যতই সামনে যাক কিন্তু কি ত্বরণ সেম থাকে। তাহলে উত্তর হবে কি ঘন। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি। দেখো শিক্ষার্থী বন্ধুরা 16 নং প্রশ্নে কি বলছে? 16 নং প্রশ্নে বলছে ঢালু তলের সাথে একটি বস্তুকে কত কোণে ছেড়ে দিলে গতি ঘর্ষণ সহগের মান বৃদ্ধি পাবে। গতি ঘর্ষণের প্রতীক কি? গতি ঘর্ষণ সহগের প্রতীক মিউ। বৃদ্ধি পাবে, এই জায়গাতে যদি আমি আরেকটা ওয়ার্ড ব্যবহার করতাম সর্বোচ্চ হবে, তাহলে তোমরা আরেকটু বেশি বুঝতে পারতা বা রিডেবল হতো। দেখো মিউয়ের সূত্র কি? ট্যান থেটা কত দিলে সর্বোচ্চ বৃদ্ধি পাবে? ঠিক আছে, এটা হচ্ছে 60 ডিগ্রি দিলে, কারণ ট্যানের 60 ডিগ্রিতে কি মানটা সর্বোচ্চ হয়। তারপরে 17 নং প্রশ্নে কি বলছে দেখো তো, টরিসেলের পরীক্ষায় পারদ না হয়ে পানি ব্যবহার করলে পানির স্তম্ভের উচ্চতা কত হতো? টরিসেলের পরীক্ষায় পারদ না হয়ে পানি ব্যবহার করলে পানির স্তম্ভের উচ্চতা কত হতো? তো তুমি যদি এই জায়গাতে দেখো 76 সেন্টিমিটার পারদের চাপ, 76 সেন্টিমিটার কি পারদের চাপ, এইটা হচ্ছে সবার মুখস্থ থাকা উচিত। ঠিক আছে, তাহলে এটা উত্তর হবে না, আমরা আগে থেকে বলতে পারি। এখন 1 ও 2 নঙে দেখো তো 10.3 মিটার উঠে থেমে যাবে এবং 13.6 গুণ বেড়ে যাবে পারদের থেকে। এই অপশন কিন্তু এই অপশনকে সাপোর্ট করতেছে। তুমি যদি দেখো 10.3 মিটার বা 10.30 সেন্টিমিটার, এটাকে যদি তুমি 76 দিয়ে ভাগ করো, উত্তর কিন্তু 13.6 হবে, 13.6 কিন্তু হবে। তাহলে 1 ও 2 হবে উত্তর। ঠিক আছে, 1 ও 2, কিন্তু এই জায়গাতে অপশন ভুল আছে। তোমরা এই 10.3 মিটার আরো অন্য উপায়ে বের করতে পারো। কিভাবে? পি কস এইচ রো জি একটা সূত্র আছে না, এইচ রো জি। ঠিক আছে, পি এর মান কত? 10⁵, আর এইচ কত? এইচ তোমাকে বের করতে হবে, রো হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব, জি হচ্ছে 9.8। তুমি যদি এই জায়গা থেকে এইচ বের করো দেখবা 10.3 আসে। ঠিক আছে, 3 মিটার, এটুকু হবে উত্তর। তো এই 10.3 মিটার কি 76-এর 13.6 গুণ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো এটা 1 ও 2 হবে উত্তর। ঠিক আছে, এরপরে 18 নং প্রশ্নে কি বলছে? নিচের কোন তরঙ্গের শুধু প্রতিক্রিয়া অনুভব করা যায়? এটা হচ্ছে গ্র্যাভিটি ওয়েভ, শব্দ তরঙ্গ, বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ, ওয়েভ ফাংশন, শুধুমাত্র ওয়েভ ফাংশন। এটা হচ্ছে থিওরিটিক্যাল একটা ওয়েভ বা তরঙ্গ, যেটা দিয়ে শুধুমাত্র কি প্রতিক্রিয়া অনুভব করা যায়, যে এটাতে আসলে কিরকম হবে, তরঙ্গটা আসবে কিভাবে আসবে, ম্যাথমেটিক্যালি একটা তরঙ্গ। ঠিক আছে, মানে এটা কি ফিজিক্যাল কোনো রূপ নাই। তো আশা করি বুঝতে পারছো। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখো শিক্ষার্থী বন্ধুরা 19 নং প্রশ্ন বলছে লক্ষ্যবস্তু থেকে বিম্বের দূরত্ব, লক্ষ্যবস্তু থেকে চিত্র দিচ্ছে, লক্ষ্যবস্তু লক্ষ্যবস্তু থেকে বিম্বের দূরত্ব কত? তো দেখো এইটার জন্য আমাদের কি সূত্র ব্যবহার করতে হবে? 1/u প্লাস 1/v ইকুয়ালস কি 1/a। এখন এই জায়গা থেকে ভি বের করতে হবে। তার আগে দেখো কেন্দ্র থেকে ফোকাসের দূরত্ব 2 সেন্টিমিটার, অর্থাৎ মেরু থেকে ফোকাসের দূরত্ব কত হবে? 2 সেন্টিমিটার। ইউ কত? ইউ দেয়া আছে 1 সেন্টিমিটার। ঠিক আছে, আমরা যদি করি বা 1/v 2 মাইনাস 1/u কত? 1, 1/1 প্লাস 1, হাফ থেকে যদি মাইনাস ভি কত আসে? দেখো এটা হচ্ছে 1/v এর মান, অতএব ভি কি আসে? ভি ইকুয়ালস -2 সেন্টিমিটার। -2 মানে এটা আসার মানে কি? এটা হচ্ছে কি 2 মিটার দর্পণের পিছনে, 2 সেন্টিমিটার দর্পণের পিছনে। উত্তর হবে খ। 20 নং প্রশ্নে কি বলছে দেখো, বিম্বের ক্ষেত্রে এটা হচ্ছে গিয়ে দর্পণের ফোকাসের ভিতরে যদি কোনো বস্তু থাকে ওই ক্ষেত্রে কি হয়? ওই ক্ষেত্রে হয় অবাস্তব সোজা, অবতল দর্পণের ক্ষেত্রে অবাস্তব সোজা, আর কি প্রকৃতি অবাস্তব সোজা, আকৃতি কি হয়? আকৃতি হয় বিবর্ধিত। দেখো তাহলে উত্তর হবে অবাস্তব সোজা, বাস্তব হবে না। ঠিক আছে, লক্ষ্যবস্তু থেকে বড় মানে কি বিবর্ধিত, অর্থাৎ একও
দেখো 21 নং প্রশ্নে বলছে অপটিক্যাল ফাইবারের ভিতরের অংশকে কি বলে? কোর বলে। অপটিক্যাল ফাইবারের ভেতরের যে অংশ কোর। ঠিক আছে, কোর অর্থই কি মজ্জা বা এই টাইপের ভেতরের কিছু। তারপরে 22 নং প্রশ্নে বলছে ইলেকট্রিক ফিল্ড পরিবর্তন করতে হলে পটেনশিয়াল, পটেনশিয়াল মানে কি? ভি, বিভব পরিবর্তন করতে হবে নিশ্চয়ই। বৃদ্ধি করলে বৃদ্ধি পাবে, কম মানে পরিবর্তন করার জন্য যদি বাড়ানো বা কমানোর জন্য বলতে তাহলে স্পেসিফিক বৃদ্ধি করতে হবে নাকি হ্রাস করতে হবে। পরিবর্তন করতে চাইলে নেটওয়ার্ক, বিভিন্ন বিভিন্ন কয়েকটা কম্পিউটার বিভিন্ন নেটওয়ার্ক, অনেকগুলো নেটওয়ার্ক একটা নেটওয়ার্কের সাথে যুক্ত মানে ইন্টারনেট। তারপরে পরের প্রশ্ন চলে যায়, 1 হেক্টর 1 ন্যানোর কত গুণ? এটা করার জন্য 1 হেক্টর মান কত? 10⁻², এবং 1 ন্যানোর মান 10⁻⁻৯। সুতরাং তুমি যদি এটা ক্যালকুলেট করো কি আসে? 10⁻11। ঠিক আছে, তো তাহলে উত্তর হবে কি? 10⁻11। অতএব এই জায়গাতে যেহেতু কোনো উত্তর নাই, তাহলে কি এটা ব্ল্যাঙ্ক, আসলে ব্ল্যাঙ্ক, এটাতে কি ভুল উত্তর দেওয়া আছে সবগুলোই। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এর পরবর্তী প্রশ্নে কি বলছে? হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ কোন ধরনের গতি? এটা কি হবে? এটা হবে পর্যায়বৃত্ত গতি। বুঝতেই পারছো? তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবা। আর তোমাদের কাছে আরেকটা অনুরোধ, তোমরা যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করবা নিশ্চয়ই, এবং ভিডিওতে লাইক কমেন্ট করে আমাদের আরো মোটিভেশন দিতে সহায়ক হবা ইনশাল্লাহ। তো ঠিক আছে, থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।